মধ্যবিত্ত পরিবারে আমাদের বোন বিয়ে দিতে চায় না কেন জানো? নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবাদের মানসিকতার জন্য। এদের মনস্তাত্ত্বিক দিকটা অদ্ভুত। এরা মনে করে এরা যেহেতু অতি কষ্টে সন্তানদের বড় করেছে, তাই সন্তানদের উপর শুধুই তাদের অধিকার এবং খবরদারি চলবে। সেখানে ছেলের বউরা বরাবর তৃতীয় পক্ষ তাদের কাছে, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই রাখে, এবং আস্তে আস্তে এই দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তুমি ভেবো না এখানে তোমার সামনে দাঁড়িয়ে তোমার প্রেমিকার ভাইয়েরা সব যুক্তিহীন এবং জাজমেন্টাল কথাবার্তা বলছে। সবটাই আমাদের বোনের জন্য আমাদের ইমোশন, ভাইদের ইমোশন। শান্ত কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, আপনাদের কোনো কথাই যুক্তিহীন নয়। আমি আপনাদের ইমোশনকে রেসপেক্ট করি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি এতিম। ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছেন। মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, এবং ছেলে এবং ছেলেদের বইয়ের মধ্যে খবরদারি করার জন্য তিনি রইলেন না। কিছু মাস আগে তিনিও মারা গিয়েছেন। কথাটা খুবই শান্তভাবে বলে শান্ত। স্বামীর মাথা তুলে শান্তর দিকে তাকায়। লিভিং রুমের সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে নিমেষেই একটা অপরাধ বোধ দেখা দিয়েছে। এভাবে একটা লোককে আঘাত করে ফেললো তারা। আলো প্রচণ্ড ক্ষেপে যায়। বিড়বিড় করে বলে ওঠে, এভাবে ডেকে এনে এত কথা শোনানো হচ্ছে? আজ এই লোকটার সাথে বোঝাপড়া আছে। স্বামীর ঘুরে সবার দিকে একবার তাকিয়ে শান্তর দিকে তাকায়। তারপর নরম গলায় বলে, সরি, আমরা জানতাম না আসলে, নয়তো এই প্রসঙ্গ তুলতাম না। শান্ত চুপ করে থাকে। স্বামীন কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এই শহরে কোনো আত্মীয় স্বজন আছে? শান্ত মাথা নাড়ায়। বন্ধু বান্ধব আছে কিছু। তাদের ফোন করে ডেকে নাও, আমি কাজই রাখছি, একটু পরে ঈশিতা আর তোমার রেজিস্ট্রি হবে। শান্তর মনে হলো স্বামীন তার সাথে মজা করছে। সে বোকার মতো সবার মুখের দিকে তাকাচ্ছে। আলো দোতলা থেকে কয়েক মুহূর্ত স্বামীনের দিকে তাকিয়ে থেকে ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা থম মেরে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। পড়ে এসে সজোরে একটা চিমটি কেটে দেয় ঈশিতাকে। আনন্দিত গলায় বলে ওঠে, তুমি স্বপ্ন দেখছো না। স্বামীন ঘরে ঢুকতেই আলো ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেয়র সাহেব, অনেক থ্যাংক ইউ। স্বামীন হাসে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এত খুশি হচ্ছ, মনে হচ্ছে বিয়েটা তোমারই। আলো মাথা তুলে স্বামীনের দিকে তাকায়। তারপর বলে, রাজি কেন হয়েছেন এত সহজে বলুন তো, আমার খটকা লাগছে। রাজি কেন হয়েছি তা নিজেও জানি না, হঠাৎ খুব মায়া হলো, মায়া থেকে সিদ্ধান্ত বদলে ফেলেছি। নয়তো আজ উত্তম মধ্যম দিয়ে দিতাম আমার আদরের বোনের দিকে হাত বাড়ানোর অপরাধে। আর এমনিতেও ভাই বোনের ভালোবাসার গল্পে ভিলেন হবার কোনো শখ নেই আমার। এটাও একটা কারণ রাজি হবার পেছনে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আচ্ছা, এগুলো কেমন ধরনের প্রশ্ন ছিল আর কেমন ধরনের কথা ছিল ওগুলো? ঈশিতা আপু মাছ খায়, বাসে চড়তে পারে না, আপনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে এসব উদ্ভট প্রশ্ন করছিলেন কেন? স্বামীন হেসে আলোর নাক টিপে দেয়। তারপর নরম গলায় বলে, কিছু প্রশ্নের উত্তর দিলেই কি মানুষের সম্পর্কে ধারণা করা যায় আসিয়া? আমি প্রশ্নের উত্তরগুলো জানতে প্রশ্ন করিনি, আমি ছেলেটার ধৈর্য দেখছিলাম। ইয়াসার মির্জার বোনকে বিয়ে করতে হলে তাকে ধৈর্যশীল হতে হবে, একেবারে ইয়াসার মির্জার মতো ধৈর্যশীল। আলো হেসে ফেলে। স্বামীন বলে, যাই হোক, কাজে আসছে, তুমি একটু রান্নার দিকটা দেখবে। নতুন জামাইকে ভালো মন্দ না খাইয়ে কিভাবে পাঠাই? পাঠাই মানে কোথায় পাঠাবেন? বিয়ে পড়িয়ে ওর বাসায় পাঠিয়ে দেব। ঈশিতা আমার কাছে থাকবে, 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ঈশিতাকে নিয়ে যাবে। আলো তাকিয়ে আছে, বিরস মুখে বলে, নয়, হ্যাঁ, বিয়েটা পড়িয়ে রাখছি, সামনে ইস্যুর পরীক্ষা। সংসার 1 মাস পরে করলে কি অসুবিধে? এতটুকু ধৈর্য ধরতে পারবে না কেউ? পৃথিবীর সব ধৈর্য স্বামী ইয়াসার মির্জা একাই ধরবে? ঈশিতা এসে ঘরের বাইরে দাঁড়ায়। স্বামীন ঘুরে তাকায় বোনের দিকে। ঠান্ডা গলায় বলে, কিছু বলবি? ঈশিতা ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। দুই ভাই বোন চুপ করে থাকে দীর্ঘ সময়। আলো মুগ্ধ হয়ে দেখতে থাকে সেই দৃশ্য। একটু পরে বলে, ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারাও কথা বলুন। স্বামীন মজার ছলে বলে, হ্যাঁ যাও। আর শোনো, কোনো মাছের আইটেম রেধো না, তোমার ননদাই মাছ খায় না। ঈশিতা হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি তুমি রেধো, আমি মাছ খাই, ওর ভাগেরটাও আমি খাবো। এত লাফালাফি করছো কেন? এখন লাফালাফি করার সময়?
নেক্সট মান্থে ডেলিভারি, শান্ত থাকো। ঋতুর হাত দুটো শক্ত করে ধরে ফেলে ইলহাম। ইলহামকে দেখে ঋতু ধমকের সুরে বলে ওঠে। কেমন প্রশ্ন করা হচ্ছিল ওগুলো? ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে। আসতে বলো না, ভয় পেয়ে গেলাম যে। ঋতু বলে, একটা মানুষকে ডেকে এনে সব ভাইরা মিলে এভাবে ধরেছিলেন, শুরুতেই আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। ধরবো না? আমাদের আদরের বোনের দিকে হাত বাড়িয়েছে, এমনি এমনি দিয়ে দেবো বোনকে? নিজের বোনের বেলায় আটিসুটি, পরের বোনের বেলায় দাঁত কপাটি। বাংলাদেশের পুরুষদের মানসিকতা। ঋতুর এমন কথাই ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ক্ষণ বাদে বলে ওঠে। তুমি এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই না? ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুর দুই বাহু ধরে বলে ওঠে। শাস্তি কেন দিলে না? বড় ভাবির চেলা হয়েছো, তার কাছ থেকে শিখে নাও দোষীকে শাস্তি কিভাবে দিতে হয়। ঋতু ইলহামের চোখের দিকে তাকায়, ধরা গলায় বলে। আলোয় আলোয়, ঋতুই ঋতুই। ঋতুরা চাইলেও আলোদের মতো হতে পারবে না। ইলহাম চুপ করে থাকে। ঋতু বলে ওঠে। একটা সত্যি কথা বলবেন? যদি কখনোই জুই আপনাকে আমার বাচ্চার অ্যাবর্শনের কথা না বলতো, তাহলে কখনোই ওর প্রতি মুগ্ধতা কাটতো আপনার? নিজের বাচ্চাকে মেরে ফেলতে হবে শুনেই তো ওকে দূরে সরিয়ে দিয়েছেন, নয়তো কখনো দিতেন না। আমি এও জানি, আমার এই সন্তান জন্মানোর পরে আপনি আগের বারের মতোই শুধুমাত্র বাচ্চা নিয়েই মেতে থাকবেন। আমি চলে যাব আমার আগের জায়গায়, সেবিকা, শুধুমাত্র একজন সেবিকা আপনার আমি। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ নামিয়ে নেয়। ইলহাম বলে ওঠে। এটা তুমি একদম ঠিক বলেছো, তোমাকে আমি আমার সেবিকা হিসেবে দেখি। তবে তুমি কি জানো, তোমার মতো সেবিকা দ্বিতীয়টি আমি খুঁজে পাবো না এই পৃথিবীতে। তোমার বিকল্প কেউ নেই দেখেই আমি তোমার দ্বারস্থ হয়েছি। এখন আমাকে স্বার্থপরও ভাবতে পারো। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুকে কাছে টেনে নিয়ে নরম গলায় বলে। চোখ তুলে ঋতু ইলহামের দিকে তাকায়, চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। ওই যে বললাম, ঋতুরা কখনোই আলোই হতে পারে না। চেষ্টা আমিও করেছিলাম আলো হতে, ব্যর্থ হয়েছি। বলতে পারেন ঋতুদের আলোদের মতো আত্মসম্মান নেই, কিংবা আত্মসম্মান মায়ের কাছে হেরে যায়। মাগরিবের পরে ঈশিতা এবং শান্তর রেজিস্ট্রি সম্পন্ন হয়। শান্তর তরফ থেকে শান্তর দুজন বন্ধু সাক্ষী হয়, আর ঈশিতার তরফ থেকে তার ভাইয়েরা। বিয়ে সম্পন্ন হলে সবাই নতুন বিবাহিত দম্পতির জন্যে মোনাজাত তুলে দোয়া চায়। ঈশিতা সালোয়ার কামিজ পরে আছে, ওড়না দিয়ে মাথা ঢাকা। শান্ত তার অফিসের ফর্মাল পোশাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে লিভিং রুমে বাড়ির পুরুষেরা কথা বলতে থাকে। ঈশিতা নিজের ঘরে চুপচাপ বসে আছে। তার এখনো হাত পা কাঁপছে, মনটা এখনো অস্থির, সবটা এখনো বিশ্বাস হচ্ছে না তার। আলো একটা বাটিতে কিছু ডেজার্ট নিয়ে ঘরে ঢোকে। ঈশিতাকে থম মেরে বসে থাকতে দেখে মুচকি হেসে বলে। তখন লজ্জায় কিছু খেতে পারোনি, এখন এটা খাও, তোমার পছন্দের ডেজার্ট। পরি আর ঋতু আলোর পিছু পিছু ঘরে ঢোকে। ঈশিতা লাজুক মুখটা নামিয়ে নেয়, ক্ষণবাদে মিছিমিছি রাগ দেখিয়ে আলোকে বলে। আমার বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল ভাবি, জানো? তোমার ওই পাগল স্বামীর জন্য সব ভেস্তে গেল। ধুম করে বিয়ে পড়িয়ে দিল, সালোয়ার কামিজ পরে বিয়ে করলাম। আলো হাসে। ঋতু পেটে হাত চেপে ধীরে ধীরে বিছানায় বসে। পরি আলোকে বলে। এখন কি করব ভাবি? বাসর সাজাতে হবে না? আলো মাথা নেড়ে বলে। তোমার ভাইয়া বারণ করেছে, সামনের মাসে অনুষ্ঠান করে তারপর। কথাটি বলে আলো ঈশিতার দিকে তাকায়, তারপর বলে। আপত্তি আছে? ঈশিতা মুচকি হেসে মাথা নাড়ায়। পরি বিরস্ব মুখে তাকায় সবার দিকে। এটা আবার কেমন বিয়ে? ঘটা করে বিয়ে পড়ানোর কি দরকার ছিল তবে? শান্তিনীরের গেট থেকে কিছুটা দূরেই একটা চায়ের দোকান।
বন্ধুদের বিদায় দিয়ে শান্ত দীর্ঘ সময় সেই চায়ের দোকানটাতে বসেছিল। এর মাঝে চা খেয়েছে 4 কাপ। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 10:30। ঈশিতার নাম্বার অনবরত বন্ধ পেয়ে যাচ্ছে সে। বিকাল থেকে তার সাথে যা যা হয়েছে তাতে এমনিতেই সে কথা হারিয়ে ফেলেছে। শান্তর বেশ মেজাজ খারাপ হচ্ছে স্বামী নিয়াসার মির্জার ওপর। যদি বউয়ের কাছে নাই যেতে দেবে তবে ঘটা করে বিয়ে কেন পড়িয়ে দিল? অবশ্য শান্ত অনুমান করেছে এটা হচ্ছে শান্ত আর ঈশিতার শাস্তি। বুদ্ধিমান ইয়াসার মির্জা খুবই ঠান্ডা মাথায় শান্তর থেকে প্রতিশোধ নিয়েছে। বিরস মুখে দূর থেকে শান্তিনীরের গেটের দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলে ওঠে। চায়ের দোকানের বিল মিটিয়ে উঠে পড়ে শান্ত। তারপর দোকান থেকে বেরিয়ে রাস্তায় চুপচাপ হাঁটাহাঁটি করতে থাকে। চায়ের দোকানের লোকগুলো খুবই কৌতূহলী হয়ে দেখতে থাকে স্যুটবুট পরিহিত এই সুদর্শন যুবকটিকে। শেষবারের মতো শান্ত ঈশিতার নাম্বার ডায়াল করে নাম্বারটা বন্ধ পায়। বিরক্তিতে শান্ত কপাল কুঁচকে ফেলে। এই ভাইবোনগুলো তাকে পাগল বানিয়ে ছাড়বে। খাবার টেবিলে পাতে খাসির আস্ত রান দিয়ে কত জামাই আদর করল। তারপর 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ইস্যুকে উঠিয়ে নিয়ে যেও বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। শান্তর কপাল যে বরাবরই ভাঙা আজ নতুন করে তার প্রমাণ পেল। শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার আগে বউটার মুখটা পর্যন্ত দেখতে পেল না। একটা গভীর নিঃশ্বাস ফেলে শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মিশনের প্রস্তুতি নিচ্ছে। মিশনের নাম বউয়ের মুখ দেখা। হাতের ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত পরীকে ফোন দেয়। ওপাশ থেকে পরী ফোনটা রিসিভ করেই আনন্দিত গলায় বলে, বলুন দুলাভাই, আমি আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। সবাই ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। তোমার ঈশিতা আপুর ফোন বন্ধ কেন? আপুও ঘুমাচ্ছে। কি বলুন তো দুলাভাই, গত 2 দিনের টেনশনে আপুর ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি। আপনি গেটের বাইরে এসে গিয়েছেন? হ্যাঁ, সে গিয়েছে। এখন কি করবে? রিয়াজ ভাই গেট খুলে দিলে সোজা অন্দরমহলে ঢুকে যাবেন। ফুলের মা সদর দরজা খুলে রেখেছে। তারপর সোজা দোতলায় উঠবেন। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি দোতলার। আচ্ছা। অস্ফুট স্বরে শান্ত বলে ফোন কেটে দেয়। তার নিজেকে এখন চোর চোর মনে হচ্ছে। পরে চুপচাপ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। এখন যদি বড় ভাইয়া কোনো কারণে ঘুম থেকে উঠে পড়ে তাহলে তার খবর আছে। চর মেরে পরি সব দাঁত ফেলে দেবে ইয়াসার মির্জা। আলো এখনো ঘরে আসছে না দেখে শামিন বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে দোতলার লিভিং রুম সংলগ্ন ব্যালকনির দিকে যায়। তার অনুমান সঠিক, আলোকে সেখানেই পাওয়া গিয়েছে। ব্যালকনির গ্রিল ধরে ওদিক ফিরে কারোর সাথে ফোনে কথা বলছে। শামিন গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই চমকে উঠে ফোনটা হাত থেকে ফেলে দেয়। ঘুরে শামিনের দিকে তাকিয়ে ফোনটা তুলে নিয়ে হিয়ার সাথে কথা বলে কল কেটে শামিনকে বলে, আপনি? তুমি কি ভেবেছিলে ভূত? না, আমি ভেবেছি পাগল। আমার অনুমান সত্যি। এখানে এসে ফোনে কথা বলার কি আছে? আপনি দলের লোকজনের সাথে কনফারেন্স কলে ছিলেন, ভাবলাম অসুবিধা হবে। শান্ত পা টিপে টিপে দোতলায় উঠতেই পড়ি একটা প্রশস্ত হাসি দিয়ে ফিসফিসিয়ে বলে, চলুন আমার পিছু পিছু আসুন। শান্তকে নিয়ে ঈশিতার ঘরের দিকে উদ্যত হতেই পড়ি থমকে দাঁড়িয়ে পড়ে। তাদের সোজাসুজি লিভিং রুমের ব্যালকনি। সেখানে শামিন আর আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আত্মা খাঁচা ছাড়া অবস্থা। এখন এদের পাশ কাটিয়ে ঈশিতা আপুর ঘরে কিভাবে যাবে সে? বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ, এই দুজন এই সময় এখানে কি করছে? শামিন পরীদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, তাই পরী আর শান্তকে দেখতে পায়নি, কিন্তু আলো দেখতে পেয়েছে। পরীর সাথে শান্তকে পা টিপে টিপে ঈশিতার ঘরের দিকে যেতে দেখে সে থম মেরে দাঁড়িয়ে আছে। শামিন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, কি হলো, থম মেরে গেলে কেন? কিছু না, বলুন। তোতলাতে তোতলাতে বলে ওঠে আলো। শামিন বিরক্ত ভঙ্গিতে বলে, বলবো মানে? ঘরে চলো, ঘুমাবে না? শান্ত দ্রুত পায়ে হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। তার চশমা খুলে দূরে ছিটকে পড়ে। আলো চোখ বড় বড় করে ফেলে। পেছনে কিছু পড়ে যাওয়ার শব্দ হতেই শামিন মাথা ঘুরিয়ে দেখতে যাবে, অমনি আলো দুহাতে তার গাল আগলে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, এই না, ওদিকে তাকাবেন না। ওদিকে তাকাবো না মানে? অবাক হয়ে বলে শামিন। আলো আমতা আমতা করে বলে, মানে আমার দিকে তাকান, শুধু আমাকে দেখুন আপনি, আমি কত সুন্দর।
শামীন অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? পরি শান্তর চশমা এনে হাতে দিয়ে ফিসফিসিয়ে বলে। ঘুমিয়ে পড়েছেন নাকি মেঝেতে? উঠছেন না কেন দুলা ভাই? শান্ত উঠে দাঁড়ায়। এটাই বাকি ছিল। শালিকার সামনে মান সম্মানের ছিটে ফোঁটাও রইল না। উঠে দাঁড়িয়ে চশমা চোখে দিয়ে পা টিপে টিপে আবারও হাঁটতে থাকে সে। শামীন আলোকে বলে, চলো ঘরে চলো, ঘরে গিয়ে খুব ভালো করে দেখবো তোমায়। ঘরের দিকে যেতে গেলেই বিপদ। শান্ত একেবারে শামীনের সামনে পড়ে যাবে। তাই আলো বলে ওঠে, এই না, এখন ঘরে যাওয়া যাবে না। এখন ঘরে যাওয়া যাবে না মানে? মানে আপনি আমাকে এখানে দেখুন, আমার চোখের দিকে তাকান, আমার চোখের ভাষা পড়ুন তো মেয়র সাহেব। শামীন আলোর দিকে তাকিয়ে বলে, আচ্ছা পড়লাম। কি লেখা? কিছু গালাগাল লেখা। ঠান্ডা গলায় জবাব দেয় শামীন। আলো চুপ করে শামীনের দিকে তাকিয়ে থাকে। পরি শান্তকে নিয়ে চুপচাপ ঈশিতার ঘরে ঢুকে পড়ে। ইসমাম নিজের ঘরের বাইরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরীর কাণ্ড কারখানা সে খুবই মনোযোগ দিয়ে দেখেছে। সে সেই তখন থেকে নিশ্চুপ হেসে যাচ্ছে। এমন হাসি সে অনেক দিন হাসেনি। শান্তরা চোখের আড়াল হলেই আলো কপাল কুঁচকে শামীনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চলুন ঘরে চলুন। শামীন অবাক হয়ে বলে, এইমাত্র কত আহ্লাদি গলায় কথা বলছিলে, এর মধ্যে কথা সুর পাল্টে গেল। আলো ভেঙচি কেটে দ্রুত পায়ে নিজেদের ঘরে ঢুকে যায়। শামীন বিরস মুখে আলোর পিছু পিছু যায়। মেয়েদের মুড সুইং বোঝা তার মতো তুচ্ছ শামীনের সাধ্য নয়। দরজা চাপিয়ে পড়ি বিছানার কাছে গিয়ে ঈশিতাকে ঘুম থেকে তোলে। ঈশিতা উঠে বসে চোখ ডলে নিয়ে শান্তকে দেখে প্রথমে হতভম্ব হয়ে যায়। তারপর চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, তুমি? শান্ত এগিয়ে এসে বিছানার একপাশে বসে নরম গলায় বলে, কিছু সময় থেকে চলে যাব পাক্কা। ঈশিতার হতভম্ব ভাব কাটছে না। পরি মুচকে হেসে মৃদু স্বরে বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। পরি চলে যেতেই শান্ত দরজার ছিটকিনি তুলে দিয়ে ঘুরে তাকায়। ঈশিতা গম্ভীর কণ্ঠে বলে, মতলব কি তোমার? শান্ত কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে বলে, তোমাদের 4 ভাই বোনের সবসময় এটা কেন মনে হয় আমি মতলব নিয়ে ঘুরি? আশ্চর্য, আমি গরিব হতে পারি, মতলবই নই। ভাইয়া কি বললো শোনোনি? 1 মাস পরে। লজ্জা মাখা মুখে বলে ওঠে ঈশিতা। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি বউটাকে দেখতে এসেছি শুধু। দোতলার পশ্চিম পাশের টানা বারান্দার দরজা ঠেলে ইসমাম বারান্দায় পা বাড়াতেই থমকে যায়। পরি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইসমাম ক্ষণবাদে বলে ওঠে, ও তুমি? আমি ভেবেছি মারুফা চাচির ভূত। পরি ইসমামের মস্করা গায়ে না মেখে তার হাতের দিকে তাকায়। স্বামী নিয়াসার মির্জার ভোলা ভোলা ছোট ভাইয়ের হাতে সিগারেট। খুবই অবাক করা বিষয়। ইসমাম পরির দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকিয়ে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। পরি চুপচাপ বারান্দা থেকে চলে যেতে নিলে ইসমাম বলে ওঠে, বুদ্ধিটা ভালো ছিল। আমার আসলে ভাইয়াকে বলতে লজ্জা লাগছিল। শান্তকে এনে ভালোই করেছো তুমি। ইস্যুর ভালো লাগবে। পরি দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর চুপচাপ হেঁটে দোতলার লিভিং রুমে গিয়ে বসে পড়ে। তাকে আরো কিছুক্ষণ পাহারাদার হয়ে থাকতে হবে। ইসমাম বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পরির দিকে তাকিয়ে থাকে। পড়াশোনা ছাড়া সবকিছুই করতে দেখা যায় এই মেয়েকে। এই ডাক্তারি পাশ করবে কিভাবে? মুন্না ভাই MBBS এর ফিমেল ভার্সন। বিছানার উপর দুজনে বসে আছে। একজনের পিঠে পিঠ ঠেকিয়ে ঠেকিয়ে রেখেছে আর একজন। কেউ কারো মুখ দেখছে না। চুপ করে আছে দুজন। কিছুক্ষণ পরে শান্ত বলে ওঠে, ঘুমিয়ে পড়লে নাকি? না, বলো। ঘুম ঘুম কণ্ঠে বলে ঈশিতা। শান্ত ম্লান হেসে বলে, আমাকে বিয়ে করতে যতটা আগ্রহী ছিলে, বিয়ে করে ততটা নির্লিপ্ত লাগছে তোমাকে। তো কি করব? আপনাকে মাথায় উঠিয়ে নাচবো? কাট কাট বলে ঈশিতা। শান্ত হেসে ফেলে বলে, একেবারে ভাইদের মতো হয়েছ, কথাবার্তা শুনলেই গলা শুকিয়ে যায়। ঈশিতা ঠোঁট টিপে হেসে বলে, 2 ঘন্টা হয়েছে, এখন যাও। কাল অফিস আছে না? অফিসে যেতে না পারলে চাকুরি থাকবে না। চাকুরি না থাকলে কিন্তু বউ থাকবে না। শান্ত মৃদু হেসে হুট করে ঈশিতার মুখোমুখি বসে পড়ে ঈশিতাকে আগলে নেয়। ভালোবাসার মানুষের আচমকা স্পর্শে ঈশিতা লজ্জায় বিয়ে যায়। শান্ত নিচু স্বরে বলে, যাব, খালি হাতে কিভাবে যাই?
বউটাকে একটা চুমু খেয়ে যাবো, নয়তো সারা রাত ঘুম হবে না। ঘুম না হলে হলেও অফিসে গিয়ে কাজ করতে পারবো না। কাজ করতে না পারলে পর চাকরি থেকে বের করে দিবে। চাকরি না থাকলে বউ থাকবে না। কথাটা বলে শান্ত ঈশিতার কপালে চুমু খেতে নেয়, তখনই বিকট শব্দে ইলহামের চিৎকার শুনতে পাওয়া যায়। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলে ওঠে, রূপকথার 7 চম্পা ভাই ঘুমিয়ে থাকে, আর তোমার চম্পা ভাইয়েরা রাতে 12:30টার সময় তো জেগে আছে। কি বিপদ! এরা কি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ প্রবাদটা জানে না? ঈশিতা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর উঠে গিয়ে দরজার সিটকিনি খোলে। ইলহামের চিৎকার শুনে শামিন আর আলো একে অপরের মুখের দিকে তাকায়। চিন্তিত ভঙ্গিতে ছুটে ঘর থেকে বের হয়ে ইলহামের ঘরের দিকে যায়। ঘরের দরজা খোলা। ইহান ভীত চোখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে চুপচাপ। ইলহাম ওয়াশরুম থেকে ঋতুকে পাজা কোলা করে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। পেটে হাত চেপে ঋতু তীব্র আর্তনাদ করে যাচ্ছে। শামিন ইলহামের দিকে তাকায়। ঋতুকে কোলে তুলে নেওয়ায় ইলহামের শার্টে রক্ত লেগে গিয়েছে। আলো হতভম্ব হয়ে ছুটে যায় ঋতুর কাছে। কপাল কেটে রক্ত ঝরছে ঋতুর। পেটে তীব্র যন্ত্রণায় কোনো দিশা খুঁজে পাচ্ছে না সে। শামিন গিয়ে ইহানকে আগে কোলে তুলে নেয়। ইলহাম উৎকণ্ঠা নিয়ে বলতে থাকে, হঠাৎ কিভাবে পড়ে গেল জানি না, ওয়াশরুমের দরজা ভেঙে বের করেছি। শামিন এক পলক ঋতুর দিকে তাকিয়ে ইলহামকে বলে, ওকে তোল, আমি গাড়ি বের করছি। ইলহাম গায়ের রক্তাক্ত শার্ট না পাল্টেই ঋতুকে তুলে নেয়। শামিন ইহানকে আলোর কাছে দিয়ে গাড়ির চাবি নিতে ঘর থেকে বের হয়ে লিভিং রুমে আসতেই দাঁড়িয়ে পড়ে। শান্ত আর ঈশিতা তার সামনে দাঁড়িয়ে। শান্ত চোরের মতো মুখ করে রেখেছে। শামিন হতভম্ব হয়ে শান্তর দিকে তাকিয়ে বলে। আলো ইহানকে কোলে নিয়ে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। পরি কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে ছিল। শামিন ঘুরে রাগী দৃষ্টিতে পরীর দিকে তাকায়। এ ধরনের বুদ্ধি যে এই মেয়েটার মাথা থেকে বের হতে পারে তা সে জানে। পরি ছুটে গিয়ে আলোর পিছনে আড়াল হয়ে দাঁড়ায়। ইসমাম কিছুক্ষণ শামিনের দৃষ্টি দেখে মৃদুস্বরে বলে ওঠে, আমি ডেকেছি শান্তকে। ভাইয়া? শামিন ইসমামের দিকে তাকায়। আলো পাশ থেকে বলে ওঠে, চলুন না, এখন এসব থাক, শীঘ্রই গাড়ি বের করুন। শামিন দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে গাড়ির চাবি আনে। এখন এত কিছু দেখার সময় নেই তার। ঋতুর অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় গগন বিদারী চিৎকার দিয়ে যাচ্ছে। পেছনের সিটে বসে ইলহাম শক্ত করে ঋতুকে ধরে রেখেছে। আলো ইহানকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শামিনের পাশের সিটে বসেছে। শান্তি নীরের গেট থেকে রাত 12:30টায় দুটো গাড়ি বের হয়েছে। পেছনের গাড়িতে রয়েছে ইসমাম, ঈশিতা, শান্ত ও পরি। ইসমাম ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে শান্তকে বলে, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই। কালকে তো তোমার অফিস আছে। তোমাদের বাড়ির এত বড় বিপদে আমি বাসায় চলে যাব? আমি যাব হসপিটাল। ঋতু ভাবি আমাকে অনেক পছন্দ করতেন, আমিও করতাম। চলো সোজা হসপিটালে চলো। দৃঢ়ভাবে বলে শান্ত। ঈশিতা মিনমিন করে বলে ওঠে, ভাইয়া কি মনে করেছে কে জানে? আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? আসতে গেলে কেন তুমি? যত সব। শান্তকে ধমকে ঈশিতা পরীর দিকে তাকিয়ে বলে, সব কিছুর মূলেই তুই, তাই না? পরী চুপ করে থাকে। ইসমাম ঈশিতাকে বলে ওঠে, এখন এসব কথা বলার সময় মেজভাবির জন্য অপ্রিয় কর। ভাইয়াকে ম্যানেজ করা যাবে। তোরা কোনো অন্যায় করিসনি। বাচ্চা ইমিডিয়েটলি বের করতে হবে, নয়তো একটা অঘটন ঘটে যেতে পারে। মা ও বাচ্চা দুজনের লাইফ রিস্ক। ইলহাম ডক্টরের দিকে তাকিয়ে আছে। আতঙ্কিত লাগছে তাকে। কাপা কাপা গলায় বলে, কিন্তু এখনো সে সময় হয়নি। কিচ্ছু করার নেই ইলহাম মির্জা, দুর্ঘটনার জন্য ফ্রি টাইম লেবার পেন উঠেছে। আমাদের হাতে সময় কম, সি সেকশন ছাড়া উপায় নেই। আপনি মানসিকভাবে প্রস্তুত হন, বন্ডে সাইন করতে হবে। ইলহাম চমকে ওঠে। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, বন্ডে সই করতে হবে মানে? মানে বললাম তো রিক্স, শুধু উপরওয়ালাকে ডাকুন।
ইহান অবাক চোখে সবার মুখের দিকে তাকায়। তার অবুঝ মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না কে তার প্রশ্নগুলোর উত্তর দেবে। শেষমেশ সে তার বড় বাবার কাছে গিয়ে তার হাত ধরে। শামিন ইহানের মুখের দিকে তাকায়। ইহানের চোখ দুটো ছলছল করছে। কান্না মিশ্রিত কণ্ঠে সে বলে ওঠে, মাম্মা আমার কি হয়েছে বলো বাবা। শামিন কোনো জবাব দেয় না, শুধু আদুরে মুখটার দিকে তাকিয়ে থাকে। আলো এসে ইহানকে কোলে তুলে নিয়ে বলে ওঠে, মাম্মা পায়ে ব্যথা পেয়েছে বাবা, ডক্টর আন্টি ব্যান্ডেজ করার জন্য নিয়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে ইলহাম বন্ডে সই করে দেয়। হঠাৎ করে তার বুকটা মোচড় দিয়ে উঠল যেন। এতটা উতলা নিজেকে কখনো মনে হয়নি। ঋতুর কি দেখা উচিত না ইলহামের এই অবস্থা? একটু হলেও তো খুশি হতো সে, তৃপ্ত হতো সে। এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে বিড়বিড় করে ইলহাম বলে ওঠে, শুধু আমার বাচ্চার জন্য নয় ঋতু, তোমার জন্য আমি কষ্ট পাচ্ছি, সত্যিই পাচ্ছি। ঋতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে ওয়েটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ। শুধু আলো ঘুমন্ত ইহানকে বুকের সাথে আগলে নিয়ে বসে আছে। ইলহাম করিডোরের এ মাথা থেকে ও মাথা পাইচারি করছে। শামিন মাথা ঘুরিয়ে শান্তর দিকে তাকায়। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে শামিন বলে ওঠে, তুমি গেলেই পারতে, কাল অফিস আছে। ভাবির একটা ভালো খবর শুনে যাও ভাইয়া। নিচু স্বরে বলে শান্ত। অপেক্ষার প্রহর শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের হয়। ইলহাম তার দিকে এগিয়ে যায়। ডক্টর মাস্ক খুলে ইলহামের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, আপনার ছেলেকে ইন্টেন্সিভ কেয়ার ইভেনে রাখা হয়েছে। প্রিমেচুর বেবি তো, তবে চিন্তা করবেন না, 32 সপ্তাহে আপনার ছেলে বেশ হাট্টাকাট্টা। আপনার ওয়াইফের স্টিচিং চলছে, জ্ঞান নেই তার, জাস্ট প্রে ফর হার। মা ও বাচ্চাকে দুটো আলাদা কেবিনে শিফট করা হয়েছে অবজারভেশনের জন্য। নার্স ব্যতীত অন্য কেউই ঢুকতে পারবে না আপাতত। ইলহাম কিছুক্ষণ পরপর একবার ঋতুর কেবিনের সামনে গিয়ে দরজার কাঁচ দিয়ে উকি মেরে ঋতুকে দেখছে, একবার নিজের ছেলের কাছে যাচ্ছে। ইহান তার বড়মার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। কিছু সময় পরে স্বামী নিষ্পামের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানে এত লোক থাকার দরকার নেই এখন। আমি ইলহাম আর তোর বড় ভাবি থাকবো, তুই ইহান আর বাকিদের নিয়ে বাড়িতে যা। কিন্তু ভাইয়া, ভাবির অবস্থা। ফোনে জানাবো তোদের, সকালে চলে আসবি। এখন যা, সবার থাকার প্রয়োজন নেই, এটা হসপিটাল। ঈশিতা যেতে চাচ্ছিল না শুরুতেই। শামিন সবাইকে জোর করতে থাকে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে। শামিন তার দিকে তাকিয়ে বলে, তোমার বাসা তো এখান থেকে অনেকটা দূরে, তুমি বরং আমাদের বাড়িতে যাও। শান্ত মাথা তুলে শামিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, না ভাইয়া, আমি আমার বাসায় যাচ্ছি। ঋতুর কেবিনের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে ইলহাম। শামিন এক পলক ইলহামকে দেখে আলোর পাশে গিয়ে বসে পড়ে। আলো মাথা তুলে শামিনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, এই মুহূর্তে একটা শাশুড়ি মায়ের অভাব বোধ করছি খুব। সব কিছুর প্রেশার আমার উপর দিয়ে যাবে এখন। শামিন হেসে ফেলে। আলোর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, এই হাত দুটো একেবারে আমার মায়ের হাতের মতো, জানো, গোলগাল সুন্দর। আলো কোনো জবাব না দিয়ে ইলহামের দিকে তাকায়। একবার নিজের ছেলের কাছে যাচ্ছে, একবার এসে স্ত্রীকে দেখছে। ইলহামকে এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত একজন পুরুষ মনে হচ্ছে। মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতু যদি ইলহামের এই দরদটুকু দেখতো তবে খুব স্বস্তি পেত। শামিন বলে, একেবারেই ঠিক বলেছ। আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার বলে ওঠে, আমাদের বিবাহিত জীবনের বেশিরভাগ রাতই আমরা হসপিটালে কাটিয়েছি মেয়র সাহেব। শামিন হেসে ফেলে। প্রসঙ্গটা সরিয়ে বলে ওঠে, আমি ভাবছি অন্য কথা। চোখের সামনে ছোট ভাইগুলো একটা একটা করে বাবা হয়ে যাচ্ছে, নিজেকে পৃথিবীর সর্বোচ্চ ব্যর্থ পুরুষ মনে হচ্ছে। ধিক্কার জানাই নিজেকে। আলো মাথা নিচু করে ফেলে। একটা বাচ্চার জন্যে লোকটার কত পাগলামি, কত ছটফটানি, কত উন্মাদনা। জ্ঞান ফিরতেই স্বামীর মুখটা দেখতে পেয়ে ঋতু আবেশে
আবারও দু চোখ বন্ধ করে ফেলে। ইহানের জন্মের সময়টার কথা মনে পড়ে যায় তার। তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, ননদ সবাই ছিল তার পাশে। ছিল না শুধু এই লোকটা। আজ এই মানুষটা দু চোখে দরদ নিয়ে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাইছে? ঋতু খুবই গুরুত্বপূর্ণ কেউ তার কাছে। ইলহাম ঋতুর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। পুনরায় চোখ মেলে ঋতুর অস্পষ্ট স্বরে বলে ওঠে, ছেলেকে দেখেছেন? হ্যাঁ, দূর থেকে। ছুতে পারিনি, কোলে নিতে পারিনি। ঋতু চুপচাপ ইলহামকে দেখতে থাকে। ইলহাম একটা চেয়ার টেনে বসে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতুদের আত্মসম্মান থাকে না বলেছিলে। ঋতুরা যে এতটা স্ট্রং তা তো বলনি। ঋতু ইলহামের কথার জবাব না দিয়ে বলে, দুঃখিত, আপনাকে মেয়ে দিতে পারিনি। পরের বার। ইলহাম হেসে ঋতুর মাথায় বুলিয়ে দিয়ে বলে। ঋতু ম্লান হাসে। ইলহাম ঋতুর মাথা থেকে হাতটা সরিয়ে নিতে চায়, তখনই ঋতু বলে ওঠে, হাতটা সরিয়ে নেবেন না, কিছুক্ষণের জন্য থাক। জীবনে কখনোই মাথায় হাত বুলিয়ে দেননি আমায়। এর অনুভূতি আমার জানা ছিল না। কেমন প্রশান্তি লাগছে নিজেকে। ইলহাম মির্জা,